ব্রাজিলের কি অবস্থা? সবাই বলছে ব্রাজিল খুব টাফ গ্রুপে পড়ে গেছে, মরক্কোকে খুব বেশি ভয় দেখানোর চেষ্টা করছে আর্জেন্টাইন সমর্থকরা। তারা বলছে ব্রাজিলের খবর আছে, কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু গেল বিশ্বকাপটা মরক্কোর জন্য দুর্দান্ত গিয়েছে, ঐতিহাসিক একটা বিশ্বকাপ তারা করেছে। কিন্তু সেটার সাথে তো যদি কম্পারিজন করি, বিশ্বকাপে ব্রাজিল অন্যরকম একটা ব্যাপার থাকে, অন্যরকম একটা দল। বিশ্বকাপে ব্রাজিল অন্যরকম দল থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ধরুন ব্রাজিলের আপনি যদি ফুটবলটা এখন ফলো করেন রিসেন্ট টাইমে, মানে এই দলটার মধ্যে সবসময় একটা যে এক্স ফ্যাক্টর থাকতো সেটার একটা মিসিং আছে। আঞ্চলিকতে রিসেন্টলি দায়িত্ব নিয়েছেন এবং চেষ্টা করছেন দলটাকে গুছিয়ে আবারও ট্র্যাকে ফেরাতে, বাট ব্রাজিলের আসলে ওই যোগ ও বনিতটা আসলে মিসিং বেশ অনেক বছর হলো। ফলে এটা একদিক দিয়ে ভালো হয়েছে, ফার্স্ট রাউন্ড থেকে তারা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে, কোনো ইজি ম্যাচ তারা পাচ্ছে না। মরক্কোর সঙ্গে যে খেলাটা ব্রাজিলের, এটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি গ্রুপ স্টেজগুলোর দিকে তাকান, প্রবাবলি সেকেন্ড হাইস্ট র্যাঙ্ক দুটো টিম মুখোমুখি হচ্ছে, কারণ মরক্কোর র্যাঙ্কিং হচ্ছে 11তে। এবং এই দলটা ধরুন 2022-এ যে দলটা খেলেছে, আমার মনে হয় মোরলেস সেই প্লেয়াররা থাকবে। ফলে ব্রাজিলের জন্য বরং ভালোই হয়েছে আমি বলবো, যে নিজেদেরকে একটু টেস্ট করে নেওয়া। কারণ এখানে হচ্ছে ওই একেবারে গ্রুপ চ্যাম্পিয়নই যে হলে বা গ্রুপ মানে একটা ম্যাচ হেরে গেলে আপনি মধ্যে বাদ পড়ে যাবেন, এরকম ইকুয়েশন খুব কমই আসবে। অনেক সুযোগ থাকবে, যেহেতু রাউন্ড অফ 32 প্রথমবারের মতো হচ্ছে, দলের বিশ্বকাপে সুযোগটা অনেক বেশি পাওয়া যায়। কিন্তু ব্রাজিলের জন্য আমি বলবো এটা একটা অ্যাসিড টেস্টই হবে, কারণ তাদের কোয়ালিফাইং যে তারা খুব ভালো করেছে তা না। নেইমারকে নিয়ে অনেক অনেক আলাপ হয়েছে, ফলে ভিনিসিয়াসরা যদিও দারুণ ফর্মে আছেন, কিন্তু ন্যাশনাল টিমে আসলে ব্রাজিলের ওই ব্রাজিলটাকে ধরুন 2-এর বা ইভেন 6-এরও মিসিং আছে অনেক বছর হলো। কার্লো আনচেলত্তিকে আনা হয়েছে হেক্সামিশন পূরণ করার জন্য। এই হেক্সামিশনের গল্প 2002-এর পর থেকে আমরা শুনে আসছি, সেটা তো আর্জেন্টিনাও তাদের 3 নম্বর এক্স্যাক্টলি। সো এবার আসলে ওয়েটার পালা, 36 বছর করেছিল আর্জেন্টিনা অপেক্ষা, ব্রাজিলের কত হলো, এটা 24 বছর চলছে। সো লেটস সি। প্রশ্নটা হলো যে কি মনে করছেন যে কার্লো আনচেলত্তিকে আনার জন্য, মানে আনা হয়েছে যে কারণটার জন্য, সেটার পথে আসলে কোন জায়গাটা এই মুহূর্তে ব্রাজিল অবস্থান করছে? এবং সবথেকে বড় যেটা প্রশ্ন, নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তির অবস্থান। একবার এক এক কথা শোনা যায়, কখনো শুনি যে তিনি ফিট না, তাকে ফিটনেস টেস্টে একেবারে পাস করতে হবে, 6 মাস তাকে ফিট থাকতে হবে। আবার দেখতে পাই যে সান্তোসে নেইমার খেলছে সেই জায়গাটাতে। আবার কখনো শুনছি যে নেইমারকে তার পজিশন বদলাতে হবে ব্রাজিলে খেলতে হলে। এই যে এই জায়গাটা, এখন ধরুন ব্রাজিল দলটাই অলওয়েজ কোনো না কোনো সুপারস্টার, যেটা সারা বিশ্ব ফুটবলের। ধরুন লেটস সে নেইমারের সঙ্গে এই আপনি যে ইনজুরির কথা বললেন, এটার সঙ্গে আসলে অনেকটা রোনালদো 98-এর আপনি মেলাতে পারেন। সেবারও রোনালদোর এরকম ইনজুরি কনসার্ন ছিল, তারপরও কোচ তাকে নামিয়েছিল বিকজ অফ দিস প্রেশার, পাবলিক ডিমান্ড। এবং ব্রাজিলের আপনি যখন কোচ হবেন, তখন আসলে এই জিনিসগুলো আপনাকে সামলাতে হবে। এবং কার্লো আনচেলত্তি সেটা কতটা ভালোভাবে সামলাতে পারবেন আমি জানি না, বিকজ আপনি যদি নেইমারের দিকে তাকান, তার কারেন্ট ফর্ম সবকিছু মিলিয়ে আসলে বিশ্বকাপে নেইমারকে হয়তোবা তিনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, হয়তো তিনি রাখতে চাইবেন না বা মনে করবেন না যে আসলে নেইমারকে তার দরকারই আছে এই দলে। কিন্তু আবার এই যে ইমোশন, পাবলিক যে প্রেশার, সেইটা সামলানোটা আসলে একটা ব্রাজিলের মতো একটা দলের কোচের খুব বড় চ্যালেঞ্জ। আদারওয়াইজ ব্রাজিলের ধরুন যেটা বলছিলাম, যে এখন যারা আছেন এবং ইনফ্যাক্ট ক্লাব ফুটবলে ব্রাজিলের এই ন্যাশনাল টিমে যারা আছেন, তাদের প্রত্যেকে খুব ভালো ফর্মে আছেন। আমি শুধু ভিনিসিয়াসের কথা বলেছি, কিন্তু একই সঙ্গে ধরুন যারাই সুযোগ পাবেন, সেটা ফার্মিনোই হোক, তারা প্রত্যেকে তার জায়গায় খুব ভালো করছেন প্রত্যেকটা দলে। কিন্তু ওই যে ওই ন্যাশনাল টিমে আসলে কাজটা করতে হবে কার্লো আনচেলত্তিকে, তাদেরকে একসঙ্গে ঠিকমতো হচ্ছে না, সেজন্যই তারা তাদের বিশ্বকাপের বাছাই পর্বটা আসলে সেইভাবে, মানে তাদের ইতিহাসে সবথেকে খারাপ ভাবে তারা শেষ করেছে।